হ্যালো স্টুডেন্ট, আমি দেবযানী দত্ত। আজকে তোমাদের জ্যামিতির বাদবাকি কিছু অংশ তোমাদের পড়াবো। গত ভিডিওতে তোমরা জ্যামিতি সম্পর্কে কিছুটা প্রাথমিক যে ধারণা সেটা তোমাদের দেওয়া হয়েছিল। আজকে তার পরবর্তী কিছু ধারণা তোমাদের দেব। অর্থাৎ গত ভিডিওতে তোমাদের সরলরেখা বক্ররেখা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়। এইবারে এই দুটো রেখার মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে কিছুটা আলোচনা করব। আমি দেখো এখানে দুটো কাঠি নিয়েছি, তো এই দুটো কাঠিকে আমি বলতে চাইছি যে সরল রেখা। কারণ আমরা তো বলেছিলাম যে রেখাকে বাস্তবে কখনোই আমি দেখাতে পারি না, তো যাই নি না কেন আমরা একটা অংশ বিশেষ নিই, তো সেরকমই একটা সরল রেখার একটা অংশ নিয়েছি, দুটো কাঠিকে বুঝিয়েছি তাকে দিয়ে। তো দেখছি কি না, এই দুটো কাঠি দেখো এইখানে একটা, দেখো ওদের একটা মিলিত হয়েছে, মানে এখানে বলতে পারি মিলনস্থল। এবার এরকম দেখাটা দুটো সুতো আমি নিয়েছি, এই সুতোগুলো দিয়ে বেসিক্যালি আমি বোঝাতে চাইছি বক্ররেখা। তো দেখো আমি দুটো দু রকমের কালার নিয়েছি, তো এই দুটো সুতো এখানে মিলিত হয়েছে। তো আমি কি বলতে পারি যে দুটো সরলরেখার মিলনস্থলে একটা বিন্দু যেমন উৎপন্ন হয়, তেমনি দুটো বক্ররেখার মিলনস্থলেও একটা কি উৎপন্ন হচ্ছে না, বিন্দু। এবার তোমার একটা প্রশ্ন আসতে পারে যে শুধুমাত্র কি এই দুটো সরলরেখা বা দুটো বক্ররেখাই হবে? তো দেখি আমি একটা সরলরেখা আর একটা বক্ররেখা নিয়ে দেখি। দেখো তাদের মিলনস্থল কি, একটা বিন্দু উৎপন্ন হচ্ছে। তো তাই জন্য বলেছি দুটো রেখার মিলনস্থলে বিন্দু উৎপন্ন হবে। সে দুটো সরলরেখা হতে পারে বা দুটো বক্ররেখাও হতে পারে। এইবার দেখো আমি এখানে কতগুলো বিন্দু নিয়েছি, আমি নাম দিই এ বি সি ডি। এবার বিন্দুগুলোকে যুক্ত করছি এবং একটু বাড়িয়ে দিই। তাহলে এই বিন্দুগুলোকে যুক্ত করে আমি একটা সরলরেখা পাচ্ছি। আবার দেখো এই পি কিউ আর এস টি ইউ যুক্ত করছি, দেখো তাহলে আরেকটা রেখা পেলাম। তাই তো গত দিন তো আমরা এভাবেই শিখেছিলাম যে কোনটা বক্ররেখা আর কোনটা সরলরেখা। তাহলে এখান থেকে আমি আবার তাহলে বলতে পারি যে কতগুলো বিন্দু সহযোগে একটা রেখার উৎপন্ন হয়। তার মানে একটা রেখা যদি ভাবি, তাহলে আমি যদি বলি এই একটা রেখা, তাহলে আমি বলতে পারি এই রেখার মধ্যে কি রয়েছে, অসংখ্য বিন্দু রয়েছে একটা রেখার ওপর। এবার তোমরা বড় হলে আর একটু বড় হলে জানবে যে এই বিন্দুগুলোর একটা আলাদা নাম রয়েছে, যেটা পরে তোমরা শিখবে। তাহলে দেখো তাহলে অনেকগুলো বিন্দু দিয়ে যেহেতু তোমার রেখা তৈরি করছি, তাহলে এবার আমি যদি বলি তাহলে সব থেকে কম যদি দুটো বিন্দু নিই তাহলে কি হবে? দেখো একটা বিন্দু দিয়ে তো আমি রেখা আমি কি করব, তো আমাকে একটা রেখা টানতে গেলে পর একটা বিন্দু দরকার লাগবে। তাহলে আমি দুটো বিন্দু যদি যুক্ত করে দিই, মনে করো এ আর বি, তাহলে দুটো বিন্দু যুক্ত করে এই যে একটা রেখাটা পাচ্ছি, এটা কি, একটা সোজা রেখা টেনেছি, মানে এটা কি রেখা টেনেছি, সরলরেখা। তাহলে তুমি কটা পেলে সরলরেখা? একটি। তাই জন্য আমি যখন লিখেছি দুটো বিন্দু যুক্ত করলে একটি সরলরেখাই উৎপন্ন হবে। এবার আমি আবার দুটো বিন্দু নিয়েছি, আমি চাইবো দুটো বিন্দুকে আমি সোজাভাবে যুক্ত না করে
আঁকা বাঁকাভাবে যাব। তো আমি যাই, দেখো দুটো বিন্দু দিয়েই কিন্তু যাবে। আর একটা দেখো এই বিন্দু দিয়ে যাচ্ছে, গেল। তো গেল। তো তো তুমি কটা রেখা পাচ্ছ, বক্ররেখা? তুমি অনেকগুলো পাচ্ছ। তো অসংখ্য বক্ররেখা আমি আঁকতে পারবো। তাহলে দুটো বিন্দু যুক্ত করলে অসংখ্য বক্ররেখা উৎপন্ন হয়, বা বলতে পারি আঁকতে পারি, তাই তো? তাহলে তোমাদের যদি এখানে প্রশ্ন করে, তাহলে দুটো বিন্দু যদি যুক্ত করো তুমি কটা সরলরেখা পাবে? না একটা। আর দুটো বিন্দু যদি যুক্ত করো তাহলে তুমি কটা বক্ররেখা পাবে? না তোমার উত্তর হবে অসংখ্য। আর যদি বলা হয় একটা রেখার ওপর কমপক্ষে কটা বিন্দু থাকে? কমপক্ষে কটা থাকবে? দুটো। কারণ একটা রেখার মধ্যে অসংখ্য বিন্দু থাকে। তো আর একটা রেখা আমি দুটো বিন্দু দিয়ে কমপক্ষে দুটো বিন্দু দিয়ে অঙ্কন করতে পারছি। তাহলে একটা রেখার ওপর কমপক্ষে দুটো বিন্দু থাকবেই থাকবে, এবং তার বেশিও থাকতে পারে। মাথায় ঢুকলো? এইবার দেখো আমি এখানে দুটো প্রশ্ন আমি লিখেছি। কি প্রশ্ন লিখেছি দেখো না, দুটো বক্ররেখা ছেদ করে কটা বিন্দুতে, আর দুটো সরলরেখাই বা ছেদ করবে কটা বিন্দুতে। তো তার জন্য আমি কি করব, এই যে আমার কাটি যে ছিল, যেটা আমি বলেছিলাম সরলরেখা, তো বলো তো কি দেখতে পাচ্ছ? দুটো সরলরেখা কটা বিন্দুতে ছেদ করছে? একটাই। তুমি যেভাবে খুশি নাও না কেন, সব সময় কি হচ্ছে? একটাই হচ্ছে। তাহলে দুটো সরলরেখা সর্বদা একটা বিন্দুতেই ছেদ করবে। তাহলে তোমার এখানে উত্তর আমি কি পেলাম? না দুটো সরলরেখা ছেদ করে কয়টি বিন্দুতে? একটি বিন্দুতে। এইবার আমার একটা যে প্রশ্ন ছিল, দুটো বক্ররেখা ছেদ করবে কটা বিন্দুতে? তাহলে এই একটা বক্ররেখা, এই একটা বক্ররেখা, তুমি কটা পেলে? একটা পেলে। ঠিক আছে, কটা পেলে? একটা, দুটো। এবার দেখো তো কটা বিন্দু পেলে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে নির্দিষ্ট বলে কিছু তো নেই। দেখো আবার দেখো, আরেকটা পেয়ে গেলে। তাহলে দুটো বক্ররেখা ছেদ করতে পারে একটাও বিন্দুতে বা তার বেশিও বিন্দুতে। তাহলে তোমার এখানে কি উত্তর হবে? এক, এখানে জায়গা নেই আমি উপরে লিখছি, এক বা একাধিক বিন্দুতে, তাই তো? তাই জন্য দেখো আমি এখানে যদি এঁকে দেখাই, এই হচ্ছে তোমার ছেদ বিন্দু, এই একটা বক্ররেখা, এই দেখো দুটো ছেদ বিন্দু। তাহলে দুটো বক্ররেখা এক বা একাধিক বিন্দুতে ছেদ করবে, কিন্তু সেখানে দুটো সরলরেখা সর্বদা একটি বিন্দুতেই ছেদ করবে। তাহলে আমরা এটাই শিখলাম। এইবার দেখো
তো আমি এতক্ষণ ধরে বললাম যে দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকবো, বা দুটো বিন্দু দিয়ে আমি অসংখ্য বক্ররেখা আঁকবো। এবার আমাকে যদি বলে একটি বিন্দু দিয়ে তুমি কটি রেখা আঁকতে পারবে, তো দেখি এই বিন্দুটা দিয়ে আমি রেখা আঁকছি। হাতে আঁকছি, সোজা হচ্ছে না। দেখো একটা এই বিন্দুটা দিয়ে সব যাচ্ছে না রেখাগুলো। তো তুমি চাইলে কি করতে পারো, আরও করতে পারো। তো তাহলে তুমি একটা বিন্দু দিয়ে তুমি কতগুলো রেখা আঁকছো, এটা সরলরেখা যদি হয় তুমি অসংখ্য সরলরেখা আঁকছো। এবার আমি যদি বলি যে শুধুমাত্র সরলরেখা কেন, বক্ররেখাও তো আঁকতে পারি। তো দেখো এই একটা বক্ররেখা গেল, এই একটা বক্ররেখা গেল, তাহলে এই কটা বক্ররেখা পাচ্ছি, অসংখ্য যেমন বক্ররেখা পাচ্ছি ঠিক তেমনি অসংখ্য কি পাচ্ছি, সরলরেখা। তাহলে আমার যে করা প্রশ্নটা ছিল একটি বিন্দু দিয়ে কটি রেখা আঁকতে পারবে, তাহলে তোমার উত্তর কি হবে, অসংখ্য রেখা। এবার যদি আলাদা করে আমি একদম নির্দিষ্ট করে বলে দিই কটি সরলরেখা, অসংখ্য সরলরেখা, কটি বক্ররেখা, অসংখ্য বক্ররেখা। মাথায় ঢুকলো? আচ্ছা, এইবার দেখো আমার এখানটাতে যদি কোনো স্থান আমি যদি বলি যে দেখো আমি একটা স্থান ঘিরব, জায়গা ঘিরব, তো তুমি কি করে ঘিরবে? তো দেখো তো ঘেরা হলো, হলো না? দেখো তুমি ঘিরতে পারলে? তাহলে তোমার এইটাতে কটা কাঠি লাগলো? 3টে। ঠিক আছে, এটা তো একটা জায়গা তুমি ঘিরে নিলে 4-5টা, তো কড়া কাঠি লাগলো 4টে। তাহলে তোমার সবথেকে কম কটা লেগেছিল? তাহলে একটা জায়গা ঘিরতে সবচেয়ে কম কটা কাঠি লাগলো? 3টে। তাহলে এই একটা একটা কাঠি আমি এক একটা সরলরেখা বুঝেছিলাম। তো তাহলে আমি কি বলতে পারি, কোনো স্থান বেষ্টন করতে তাহলে কটি সরলরেখার প্রয়োজন? তাহলে উত্তর হবে কমপক্ষে 3টি, কারণ সবচেয়ে কম 3টি, তার বেশি 4টে 5টা এরকম করতে পারি। এবং এই রেখাগুলো দিয়েই কিন্তু আমরা বিভিন্ন রকমের জ্যামিতিক চিত্র পাই তলের মধ্যে, সেটা পরে আবার পড়ব। তো সরলরেখা কটা লাগলো আমি পেয়ে গেলাম। তো এবার যদি আমাকে বলে কোনো স্থান বেষ্টন করতে কটা বক্ররেখার প্রয়োজন, তাহলে কি বলবে? দেখো আমি যদি এই গাডারটাকে দিয়ে যদি একটা বক্ররেখা বোঝাই, দেখো জায়গাটা দখল করলো তো এই জায়গাটা, তো এটা আমি পুরো একটাই রেখা, তাহলে কটা লাগলো?
একটা জায়গা দখল করতে বক্ররেখার, মাত্র একটি। বা আরও ভালো করে দেখো যদি বলি, চুড়ি, এটাও তো একটা বক্ররেখাই। তাহলে কোনো স্থান বেষ্টন করতে গেলে আমার কটা বক্ররেখার প্রয়োজন হচ্ছে না? একটি। তাহলে দেখো আমরা এটা বুঝলাম। তাহলে আমি ছবিটা যদি এঁকে তোমাদেরকে দেখাই, তাহলে এটা একটা চারটে দিয়ে, পাঁচটা সরলরেখা দিয়ে, আর বক্ররেখা যদি দিই, দেখো তাহলে মাথায় ঢুকলো। হ্যাঁ, এইবার এখানটা দেখো, আমি একটা কি দিয়ে একটা রেখা এঁকেছি তো। আচ্ছা, এই কাঠিটাও তো একটা আমি রেখা বলছি। আমি এই দেখো ওই কাঠিটার যদি ওই ঠিক ওই দাগের ওপরটাতে যদি বসিয়ে দিই, দেখো মিলে গেল। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ না তো নিশ্চয়ই এটা? আচ্ছা, এইবার আমার এইভাবে আছে রেখাটা। এটা একটা বক্ররেখা, দেখো আমি বক্ররেখা আমি ওটার ওপর বসানোর চেষ্টা করলাম, দেখো তো মিলল কি? যদি আরেকটু করে এ করে দেখায়, দেখো আমি যেভাবেই রাখি না কেন আমার এই খাতার মতন আঁকা ওই বক্ররেখার ওপর আমি বাকি দুটো রেখাকে কিছুতেই বসাতে পারছি না। কিন্তু সেখানে দেখো আমার খাতায় আঁকা যে আমি দাগটা টেনেছিলাম সোজা করে, মানে সরলরেখা যে এঁকেছিলাম, তার উপর কিন্তু কাঠিটা দেখো পুরোপুরি বসিয়ে দিতে পারছি তো। এটা আমি কিসের জন্য বোঝাচ্ছি? এটার জন্যই আমি তোমাদের বোঝানোর জন্যই বলছি যে একটা সরলরেখার ওপর যদি অপর একটা সরলরেখাকে যদি বসানো হয়, সে হুবহু মিলে যাবে। কিন্তু একটা বক্ররেখার ওপর যদি অন্য বক্ররেখাটাকে যদি আমি বসাতে যাই, কোনোভাবেই কিন্তু একরকমভাবে মিলবে না। দেখেছো তো সেটা? এটা দেখেছো হুবহু মিলে যাচ্ছে। তো এটার জন্যই আমি এটা এখানে দেখালাম। তাহলে আমি কি পেলাম এখানে? যদিও তোমরা এটা মনে রেখো, তল কথাটা থাকবে একই তলে এখানে। তো যেহেতু তলটা এখনও পর্যন্ত আমি শুরু করিনি, তাই জন্য এখানে তলটাকে আমি বাদ রাখছি। তবে মনে রেখো এগুলো কিন্তু সমস্ত কিছু যে ধারণা দেওয়া হচ্ছে একই তলের ওপর, যে ভাবো এই খাতাটা যে একটা তল যদি ভাবো, সেই তলের ওপরেই কিন্তু আমি সমস্ত ধারণাগুলো তোমাদেরকে দিচ্ছি। তাহলে একটি সরলরেখার ওপর অপর একটি সরলরেখা বসানো হলে তা হুবহু মিলে যায়, মানে কেউ আমি আলাদা করতে পারবো না। কিন্তু একটি বক্ররেখার ওপর অপর একটি বক্ররেখা বসানো হলে
তা যে মিলবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। তাই বসানো হলে তা হুবহু মিলে যেতেও পারে আবার নাও পারে, তবে এই না পারার চান্সটাই সব থেকে কিন্তু বেশি। মাথায় ঢুকলো? তাহলে এই বক্ররেখা সম্পর্কে আমরা তো কিছুটা হলেও ধারণাটা আমরা একটু স্পষ্ট করলাম। এইবার আমরা যেটা করব, পরবর্তী আমরা যে মূল ধারণা ছিল জ্যামিতির অর্থাৎ তল, সেইটা কিন্তু জানব। তো তল কি না, দেখো এটাকে যদি আমি একটা ঘনবস্তু বলি, কারণ যাবতীয় আমাদের চারপাশে সবই ঘনবস্তুই, বেশিরভাগই সবই ঘনবস্তু। তাহলে এই যে ঘনবস্তু, দেখো এটা কি, চারপাশটা কি কি নিয়ে তৈরি, মানে এই যে এই বাক্সটা যে তৈরি হয়েছে ফাঁপা, ওই বাক্সটা চারপাশে কাউকে তো ঘিরতে হয়েছে, তো কাকে দিয়ে ঘিরেছি? এইগুলোকে বলে সরি, এইগুলোকে বলে হচ্ছে তল। তাই জন্য বলছে, দেখো ঘনবস্তুর উপরিভাগ হলো তল। এই যে আমি লেবুটা নিয়েছি, এটা একটা ঘনবস্তু, এর উপরিভাগটাও কিন্তু একটা কি, তল। এই যে গ্লু এর যেটা, দেখো এর চারপাশটা একটা তল, এটাও কিন্তু একটা তল। এগুলো প্রত্যেকটা তল। তাই যাবতীয় ঘনবস্তু তল নিয়ে গঠিত, বা বলতে পারি আমি ঘনবস্তু মানে তল, ঘনবস্তুর যা নিয়ে তৈরি হয় তাকে আমরা তল বলি, বা ঘনবস্তুর উপরিভাগটাকেই আমরা বলবো তল। এবার এই যে তল, এই যে খাতার যে পৃষ্ঠাটা, খাতার কিন্তু পুরো খাতাটা নয়, কিন্তু খাতার যে পৃষ্ঠাটা, এই যে তুমি যে এই হাতটা বোলাচ্ছ, তো এই খাতাটা কি কত দূর অবধি হাতটা গেল, শেষ অবধি, এইটাকে তুমি বলছো লম্বা বা দৈর্ঘ্য। খাতাটা এখান থেকে শুরু করে কতটা দূর অবধি গেল, মানে খাতাটা কতটা চওড়া, পৃষ্ঠাটা কতটা চওড়া, না এটা হচ্ছে কি প্রস্থ। তাহলে এই যে একটা পৃষ্ঠা মানে একটা তল, তলের কি রয়েছে দৈর্ঘ্য আর এই প্রস্থ, কিন্তু উচ্চতাটা নেই। তো তল একটা কি দ্বিমাত্রিক, আমরা মাত্রা আগের দিনকে জেনেছিলাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এদেরকে মাত্রা বলে, আর তলের রয়েছে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ। তাই জন্য তল একটা দ্বিমাত্রিক জ্যামিতিক চিত্র, বা বলতে পারি তলের মাত্রা 2। এইবারই তলটাকে আমি তো আরেকটু ভালো করে বলি ঘনবস্তু না দিয়ে, দেখো এই কাঠিগুলো দিয়ে আমি রেখা বোঝাচ্ছি। হ্যাঁ, তাহলে এই যে কাঠিগুলো দিলাম এখানে, এটা আমার কি তৈরি হলো, একটা তল তৈরি হলো। তাহলে আমি বলতে পারি যে কতগুলো রেখাকে পাশাপাশি বসালে একটা কি তৈরি হচ্ছে, না একটা উপরিভাগ অর্থাৎ তল তৈরি হচ্ছে। আবার দেখো এই চুড়িগুলো দিয়ে আমি একটা বক্ররেখা বোঝাচ্ছি। হ্যাঁ, আমি দেশলাই কাঠিটা দিয়ে যেহেতু সরলরেখা বোঝাচ্ছি, তো আমি বক্ররেখা আমি চুড়িটা দিয়ে বোঝাই, এই কটা নিই। তো দেখো এখানেও দেখো কতগুলো বক্ররেখা পাশাপাশি পাশাপাশি বসিয়েছি, তাহলে এটা কি একটা উপরিভাগ একটা তৈরি হলো। তাহলে এটাকে আমি কি বলছি, না তল। তাই জন্য দেখো আমি পাশেরটার মধ্যে এঁকেছি, এই এই গোলটা তো আমি এভাবে দেখিয়েছি।
তাহলে সরল রেখা যেমন পাশাপাশিগুলো বসে একটা তল তৈরি করতে পারে, তেমনি বক্ররেখাগুলোও কিন্তু পাশাপাশি বসে আমার একটা তল সৃষ্টি করতে পারে। তো এই কারণেই দেখো এই কাঠিগুলো যখন আমাদের এখানে বসেছিল, আমার যখন এখানে কোন হাত দিচ্ছিলাম, আমার হাতটা কেমন লাগছিল? সোজাভাবে চলে যাচ্ছে। আমি যে সোজাভাবে চলে যাচ্ছে, কোনোভাবে আমার মনে হচ্ছে ঢেউ খেলানো বা অমসৃণ মনে হবে না। তো এই যে আমার এই যে অনুভব একটা যে সোজাভাবে যাচ্ছে, আর এখানে আমার একটা অনুভব কি না, আমি যদি আঙুল বারবার, আমি যদি এরকম করে আঙুলটা দিই, আমার আঙুলটা কি হচ্ছে বারবার ধরে দিক পরিবর্তন করছে। তাহলে এই যে আমি যে অনুভব করছি, সেই অনুসারে তলটাকে দুটো ভাগে কিন্তু ভাগ করেছে। আর একটু ভালো করে যদি বলি, দেখো আমি যদি এর মধ্যে দিয়ে আঙুলটা দিই, আমার আঙুলটা কি হচ্ছে বারবার ঘুরে ঘুরে যাচ্ছে। আর আমি যদি এর ওপর যদি আমি হাত বোলাই, সোজাভাবে যাচ্ছে। তো ওই হিসাবে তলটাকে দুভাগে ভাগ করেছে কি, সমতল এবং বক্রতল। তো তাই জন্য দেখো এই যে তল, তার আমি যে উদাহরণ দিয়েছি, আমি বলতে পারি যে কোনো ঘনবস্তুর উপরিভাগটাই হচ্ছে তল। যেমন এখানে দেখো ফুটবলটার যদি তুমি, বা এটা দেখো যদি তুমি হাত বোলাও, তোমার বারবার ধরে ঘুরে, তাহলে এটা কী তল বলবো না? এই যে যেহেতু তোমার এই যে হাত বারবার ধরে দিক পরিবর্তন করছে, বারবার হচ্ছে, তাই জন্য এটাকে আমি কি বলছি, বক্রতল। তাহলে আমার এই ফুটবলটা কীরকম তল? বক্রতল। এবার এই যে গ্লাসে যদি 4-5টা তুমি যদি হাত দাও, তোমার হাত বারবার ধরে তো ঘুরে ঘুরে যাবে, তাহলে সেইটা কি তল? বক্রতল। কিন্তু তলাটা অনেকটা ভাবুন এরকম, তলাটা কি? সমতল। এই যে খাতার উপরিভাগে তুমি পৃষ্ঠাতে হাত বোলাচ্ছ, হাত সোজা চলে যাচ্ছে, তাহলে এটা কি তল? সমতল। ঠিক তেমনি বাক্স বলো, বই বলো, টেবিলের বলো, এই যে উপরিভাগগুলো সবকটা কি তল? সমতল। এই যে একটা কাটা, মনে করো লেবু, এই যে লেবুর 4-5টা কি কেমন তল ছিল? বক্রতল। কিন্তু লেবুর ওপরটা তুমি যদি হাত দাও, একদম তুমি সোজা টানতে পারবে, তাহলে এটা হচ্ছে কি, সমতল। তাহলে মাথায় ঢুকলো? তাহলে আমি সমতল যদি বলি কি না, উপরিভাগে হাত দিলে আমার মসৃণ লাগবে, হাত বারবার দিক পরিবর্তন করবে না। এবং সেই সঙ্গে আর একটা জিনিস দেখো, আমি যদি তোমাকে বোঝাই এখন তলটা কি, তুমি সবসময় তো হাত দিয়ে নাও, চোখ দিয়েও কীভাবে বুঝবে? দেখো আমি যদি এটাকে রাখি, দেখো এর অনেক অর্ধেক অংশ বাইরে বেরিয়ে আছে, কিন্তু খাতার ওপর যদি রাখি, এটাকে আমি এই কালো অংশটা দিয়ে আমি সরলরেখা বোঝাচ্ছি, তো এটা পুরোটাই কি খাতার ওপরে রয়েছে, সেখানে এই বলের ওপরটাতে দিলে পুরোটা থাকছে না। তো এটা বলছে কি না, যে তলের মধ্যে দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশ সম্পূর্ণ অংশটাই থাকবে, এই যে এখানকার সম্পূর্ণ অংশটাই এই তলের মধ্যে থাকছে, তো সেই তলটাকে বলছি সমতল। তাই দেখো আমি নিচে লিখে দিয়েছি, দুটি বিন্দুর সংযোজক সরলরেখা ওই তলেই থাকবে। তো সেখানে দেখো এঁকে দিয়েছি, তো সেখানে দেখো ওই বলটার ওপরে বা লেবুর ওপরে আমি যখন
এটাকে আমি সরলরেখাটা করছি, তো পুরোটা অংশ থাকছে না, তাই তো? তাই জন্য এই তলটাকে আমি বলছি কি বক্রতল। তো তাই দেখো কি লিখেছি, বক্রতল বলছে সর্বত্র সমান নয়, অর্থাৎ অসমান। হাত দিলে বারবার দিক পরিবর্তন করে, আর দুটি বিন্দুর সংযোজক সরলরেখা ওই তলের ওপর সম্পূর্ণভাবে থাকে না। মাথায় ঢুকলো? এই ছবি এঁকে দিয়েছি। তাহলে বক্রতল আর সমতলের ব্যাপারটা ওই হাতের স্পর্শ না দিয়ে আমি জ্যামিতিকভাবে এইভাবে বলতে পারি। এইবার আমি কিছু প্রশ্ন তোমাদেরকে আমি করছি, তার উত্তর আমরা একসাথে দেওয়ার চেষ্টা করব। সমতলের ওপর তাহলে তুমি কিরূপ রেখা আঁকতে পারবে? আর বক্রতলের ওপরেই বা তুমি কিরূপ রেখা আঁকতে পারবে? এই তো একটা বক্রতল, এইটা বাবু সরল রেখা, আঁকতে পারছো? পারছো না। তো এই সরল রেখাটা সমতলের মধ্যে আঁকতে পারছো, তাহলে সমতলের ওপর তুমি একটা কি পেয়ে গেলে? সরল রেখা আঁকা যাবে, কিন্তু বক্রতলের ওপর সরল রেখা আঁকা যাবে না। এবার আমি বেঁকে দিলাম, হয়ে গেল একটা কি বক্ররেখা। তাহলে একটা এই বক্রতলের ওপর আমি কি করতে পারছি? আমি বক্ররেখা আঁকতে পারছি। তাহলে বক্রতলের ওপর তুমি বক্ররেখা আঁকতে পারছো, তাহলে তুমি লিখে দিলে। এইবার এই বক্ররেখাটা দেখো তো তলের ওপর আছে, থাকছে তো? এই বক্ররেখাটাও সমতলের ওপর আছে তো? খাতাটা তো একটা খাতার পৃষ্ঠটা সমতল বলছি তো, যাই তুমি তাহলে যে কোনো বক্ররেখাই দাও না, ও থাকছে তো। তাহলে একটা সমতলের ওপর তাহলে শুধুমাত্র সরলরেখা আঁকতে পারবো না, আমি বক্ররেখাটাও কি করতে পারবো? আঁকতে পারবো। ওই কারণে তো আমরা দেখো এঁকেছি তো, কিন্তু একটা বক্রতলের ওপর কিন্তু বক্ররেখাটাই আঁকতে পারবো, কারণ আমি যাই রেখা করি না কেন সেটা বাঁকাই হয়ে যাবে। মাথায় ঢুকলো? এবার এই যে একটু আগে যে বলছিলাম যে যাবতীয় তলের ওপরেই সমস্ত কিছু করা, তাহলে সমতলে একটা বদ্ধ চিত্র আঁকতে কটি সরলরেখার প্রয়োজন? তাহলে ওই আগেরটার মতন, তাহলে এটা সমতল, এই তো সমতল, তাহলে তুমি কটা সরলরেখা তুমি নিচ্ছ? সব থেকে কম তাহলে একটা বদ্ধচিত্র আঁকতে গেলে কটি সরলরেখার প্রয়োজন? 3টে, 4টে, 5টা হতে পারে। তাহলে সব থেকে কম কটা? 3টি। তাহলে সমতলে একটি বদ্ধচিত্র আঁকতে কটি সরলরেখার প্রয়োজন? কমপক্ষে কতটা? তাহলে কমপক্ষে 3টি। আর সমতলে একটি বদ্ধচিত্রে আঁকতে গেলে কটা তাহলে বক্ররেখা প্রয়োজন? এই তো বদ্ধ হয়ে গেল, কটা বক্ররেখা? একটা। তাহলে একটি দিয়েই তুমি তোমার কাজ করে দিতে পারবে। তাহলে সমতলে একটা বদ্ধচিত্র আঁকতে গেলে একটি বক্ররেখার প্রয়োজন। তাহলে মোটামুটিভাবে তোমাদের তল অবধি ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো।